আমি বিগত কয়েক বছর ধরে আমার এই সোফাগুলো এভাবে ইউজ করছি। আপনারাও করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি প্রথমেই প্রতিদিন কিচেনে এসে যে কাজটা দিয়েই কিচেনের কাজ শুরু করি, সেই কাজটা দিয়েই শুরু করছি। আমি প্রতিদিন কিচেনে ঢুকে সকালবেলা যে কাজটা করি আরকি, প্রথমেই এই যে কিচেনের কাউন্টার টপগুলো ক্লিন করে নেই। আর হচ্ছে চুলার পাশটা ক্লিন করে নেই। যদিও এগুলো রাতে শোয়ার আগেই ক্লিন করে তারপরে শুই। তারপরও হচ্ছে সকালবেলা যখন কাজ শুরু করি তখন আবার একটু মোছা দিয়ে নেই। কারণ রাতের বেলা যেহেতু লাইট অফ থাকে, পোকামাকড় বা তেলাপোকা এগুলো আসতে পারে। তাই আরকি। আর এখানে যেহেতু আমি রান্নাবান্না করে হাঁড়ি-পাতিলগুলো রাখবো, আবার দেখা গেছে যে এখানে কাটাকাটি করব। তাই এই জায়গাটা ক্লিন করে নিলে আরকি কাজের সুবিধা হয়। আর আমার এই কাউন্টার টপের কালারটা দেখে কেউ ভেবে নিবেন না যে এটা নোংরা হয়ে আছে, এটা ক্লিন করা হয়নি। আসলে এই কাউন্টার টপের কালারটাই এরকম, টাইলসটাই এরকম। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি অসুস্থ। এখনো আমি পুরোপুরি সুস্থ হয়নি। আপনারা আমার জন্য দোয়া করবেন। তবে কি করা, আমাদের গৃহিণীদের কিচেনে তো ঢুকতেই হবে। আমরা গৃহিণীরা যদি কিচেনে না ঢুকি, কিচেনের চুলাটাই জ্বলবে না। আর কিচেনের চুলা না জ্বললে তো কারো পেটে খাবারও জুটবে না। তো আমার ঘরে যেটা হয় আরকি, আমার ছেলেমেয়েরা বা আমার হাসব্যান্ড বাহিরের নাস্তা সকালবেলা খেতে পারে না, ওদের সমস্যা হয়। তো এজন্য কষ্ট করে হলেও আমি চেষ্টা করি বাসায় কষ্ট করে ওদের নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। তারপরেও গত ২ দিন ওরা আসলে বাহির থেকে নাস্তা কিনে এনে খেয়েছে। তো যেটা হয়েছে আরকি, ওদের এই খাওয়ার অনীহা দেখে আমার নিজেরই খারাপ লাগছিল। তো ভাবলাম যে যাই হোক একটু কষ্ট করে ওদেরকে নাস্তাটা বানিয়ে দেই। আমি বাসায় সবসময়ই ফ্রোজেন রুটি বা পরোটা বানিয়ে রাখি। তো ফ্রোজেন রুটি বা পরোটা কতদিনই বা চলে? বানিয়ে রাখলে হয়তো ২ দিন বা ৩ দিন খাওয়া যায়। এরপর তো আবার বানাতে হয়। তাই তো এইজন্য ভাবলাম যে ঠিক আছে, আজকে তাহলে নাস্তাটা বানিয়ে নেই কষ্ট করে। আর এই তো আমি এখন চুলার চারপাশটা একটু মুছে নিচ্ছি। চুলাটাও সাথে মুছে নিলাম। যদিও বা প্রত্যেকবার রান্নার পরেই হচ্ছে চুলা মোছা হয় আরকি। যেহেতু তেলের ছিটা যায় আর আমার চুলাটা গ্লাসের। তো গরম অবস্থায় খুব একটা মোছা যায় না। ভয় হয় যে আবার গ্লাস ফেটে যায় নাকি। তারপরও প্রত্যেকবারই যাই রান্না করি না কেন, চুলার চারদিকটা বা চুলাটা মুছে পরিষ্কার রাখার চেষ্টা করি। তো ভাবছি নাস্তার জন্য সকালবেলা আমি রুটি বানাবো। আজকে আর পরোটা বানাবো না। যেহেতু পরোটা বানাতে ঝামেলা। তো এজন্য আমি শর্টকাটে রুটি বানাবো। আর এই যে ফুসফুস ভুনা করে নেব। তো ফুসফুস আমি একটু বেশি পরিমাণে ভুনা করব, যাতে সকালের নাস্তা খাওয়ার পরে কিছুটা থেকে গেলে দুপুরেও খেতে পারে। আর এখন এই যে চুলায় রান্না বসাতে এসে দেখি যে গ্যাস নাই। গ্যাসের পরিমাণ খুবই কম। তারপরও আমার যেহেতু চুলার বার্নারগুলো একটু বড়, মোটামুটিভাবে রান্না হয়ে যাচ্ছে। তবে আমার মনে হয় না এই গ্যাসে রুটি সেঁকতে পারবো। এই সমস্যাটা আমাদের এই খিলগাঁও এলাকায় বেশিরভাগ সময়ই হয়ে থাকে। তো মাঝখানে এই ২-৩ টা মাস ভালোই একটু সুখ করলাম আরকি। কিন্তু এখন দেখা গেছে আজকে কয়েকদিন ধরে আবার সেই গ্যাসের সমস্যা। শীতের সময় তো আমরা গ্যাস পাই না। আমার আগের যে ভিডিওগুলা, সেই ভিডিওগুলোতে দেখবেন যে আমি বেশিরভাগ সময়ই ইলেকট্রিক চুলায় রান্না করছি। রুটি সেঁকতে এসেই যে দেখলাম যে গ্যাস নেই। তো যে পরিমাণ গ্যাস আছে এই গ্যাস দিয়ে আসলে রুটি খুব ভালোভাবে সেঁকা যাবে না। তো কি আর করা? আমি একবার ভাবলাম যে ইলেকট্রিক চুলাটা লাগাই। আবার বিরক্তির জন্য লাগালাম না, যে রুটি মেকারটাই সেঁকে নেই। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আসলে অসুস্থ শরীর নিয়ে খুব দ্রুত যে কাজ করা সেটা করতে পারছিলাম না। ধীরে সুস্থে করছিলাম। তো এজন্য রুটি মেকারটাই হচ্ছে রুটিগুলো ভেজে নিলাম আরকি, সেঁকে নিলাম। আমার রুটি মেকারে রুটি সেঁকা দেখে হয়তো অনেক আপুর মনেই প্রশ্ন জাগবে যে, "আপু রুটি মেকারে কেন রুটি বানালেন না?" রুটি মেকারে রুটি না বানিয়ে হাতে ঘাম ঝরিয়ে কষ্ট করে রুটি বানিয়ে এখন রুটি মেকারে রুটি সেঁকছেন। তো কি আর বলবো, এটা দিয়ে খুব ভালো একটা রুটি হয় না। যতটা হয় অনেকটা পুরির মতো, বা হলেও ওই রুটিটা অনেকটা শক্ত হয়ে যায়। আ হাতে বানানো রুটির মতো টোটালি হয় না। আমি জানি না অন্য কারোর এই রুটি মেকার দিয়ে রুটি হয়েছে কিনা। তবে আমি এই রুটি মেকারে যতবারই রুটি বানাতে গিয়েছি, খুব একটা ভালো হয় না। মানে আমার কাছে খেতে ভালো লাগে না। রুটিটা বানানোর পরে অনেকটা শক্ত হয়ে যায়। খুব দ্রুতই শক্ত হয়ে যায় পরোটার মতো।
যাই হোক, নাস্তা করে এখন আমি আবার রান্নার জন্য চলে আসলাম। দুপুরে রান্না করে নিচ্ছি। তো এখন যে পরিমাণ গ্যাসের চাপ আছে আমি এই গ্যাসে হচ্ছে রান্নাটা করে নেব। কারণ আমি ইলেকট্রিক চুলাটা জ্বালাতে চাই না। কারণ এমনিতেই হচ্ছে গরম। আরো হচ্ছে ইলেকট্রিক চুলা যদি অন করা হয় কিচেনটা আরো অনেক গরম হয়ে যায়। আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা, আসলে ইলেকট্রিক চুলা জ্বালালে কিচেন অনেক গরম হয়ে যায়। আ মাইগ্রেনের ব্যথা এমনিতেই আজকে কয়েকদিন। তাই আরকি এই অল্প গ্যাসেই মোটামুটিভাবে আমি রান্নাটা সেরে নেব। এখানে আমি আলু দিয়ে মুরগির ঝোল করেছি। দুপুরের জন্য একটু ঝোল রেখেছি। যাতে আমাকে রাতে আবার চুলার কাছে না আসতে হয় অসুস্থ শরীর নিয়ে আরকি। আর এখানে আমি শাক রান্না করছি। এটা হচ্ছে লাল যে ছোট ডাঁটা শাক আমি শুটকি দিয়ে রান্না করতেছি। তো এখানে আমি শুটকির সাথে আমার আগের দিনের ১ পিস রুই মাছ ছিল। সেই রুই মাছের কাঁটাটা বেছে আমি শুটকির সঙ্গে দিয়ে দিয়েছি। শুটকিটাকে আমি ১ম এ আরকি মসলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তারপরে শাকটা দিয়েছি। আর এখন ফোড়ন দিয়ে দিলাম। এর শেষের দিকে শাকের মধ্যে ফোড়ন দিলে শাকটা খুব সুন্দরভাবে মিলে যায় এবং খুব আ টেস্ট হয় খেতে। সত্যি কথা বলতে কি আমার যেহেতু গত ২ দিন ধরেই জ্বর, অসুস্থ, তো আমার কাছে এই শাকটা খুবই ভালো লাগছিল খেতে। আর এই সময়ে বিশেষ করে জ্বর হলে মুখে শাক ভর্তা এগুলাই বেশি ভালো লাগে। আমি আগের দিন রাতেও বালাচাও ভর্তা, আলু ভর্তা করে ভাত খেয়েছি। রান্নাবান্না শেষ করে এখন আমি আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। ড্রয়িং রুম গুছিয়ে নিচ্ছি বলতে, যদি এমনিতেই শুধু ঝাড়া মোছা পরিষ্কার করা হতো, গুছিয়ে নেওয়া হতো, তাহলে আমি রান্নার ফাঁকে এসে করে যেতাম। যেহেতু আমি ভাবছি এই সোফাগুলো একটু ডিপ ক্লিন করবো আরকি। অনেকদিন হয়েছে এই সোফাগুলো ডিপ ক্লিন করি না। তো এজন্য রান্নার শেষের দিকে আসলাম। কারণ যদি এগুলো করতে আসতাম রান্নার মাঝখানে তাহলে রান্নার দেরি হয়ে যেত। যেহেতু এই সোফার উপরের কাপড়গুলো খোলার কোনো সিস্টেম নেই, মানে খুলে ধোয়া যায় না, ওয়াশ করা যায় না। তো এজন্য আমি কয়েকদিন পর, বিশেষ করে ১৫ দিন কিংবা ১ মাস পর যেভাবে এই কভারগুলো আমি ক্লিন করি, আজকেও আমি সেভাবেই ক্লিন করব। তো ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেই। কারণ কারো হয়তো এটার উপকার আসতে পারে। অনেকে এই ধরনের সোফা বাইরে থেকে লোক আনিয়ে তারপরে ক্লিন করেন কাপড়গুলো। তো সেক্ষেত্রে হচ্ছে যে অনেক টাকারও প্রয়োজন। তো এজন্য আমি যেটা করি ১৫ দিন কিংবা ১ মাস পর এভাবে ক্লিন করে নেই। আমি ১ম এই একটু ঝাড়ু দিয়ে আলগা যে ধূলিবালিগুলো সরিয়ে নিয়েছি, কুশনের কভারগুলোও সরিয়ে নিয়েছি। এরপরে আমি একটা তোয়ালে ভিজিয়ে নিয়েছি। এটা হচ্ছে আপনি ডিটারজেন্টের গুঁড়ো পানির মধ্যে গুলিয়ে একটা বাটিতে করে যে তোয়ালেটা বা যে ন্যাকড়াটা দিয়ে পরিষ্কার করবেন, সেই তোয়ালেটা একটু ভিজিয়ে ভালোভাবে নিংড়িয়ে নেবেন। আর অথবা শ্যাম্পু দিয়েও করতে পারেন, শ্যাম্পুর পানিতেও করতে পারেন। আমি পানিতে গুঁড়ো সমান মিলিয়ে তারপর হচ্ছে এই যে তোয়ালেটা ভিজিয়ে খুব ভালোভাবে নিংড়িয়ে নিতে হবে। নিংড়িয়ে নিয়ে তারপরে এই যে তোয়ালেটা দিয়ে মুছে নিতে হবে আরকি। তো এই কাজটা আমি ২ বার করেছি। ১ম এ হচ্ছে ডিটারজেন্টের যে পানিতে তোয়ালেটা ভিজিয়ে তারপর নিংড়িয়ে মুছে নিয়েছি। এরপর আবার ভালো পানিতে তোয়ালেটা ধুয়ে তারপর আবারও হচ্ছে সোফাগুলো মুছে নিয়েছি। তো সেম ভাবে আমি প্রত্যেকটা সোফাই মুছে নিয়েছি। প্রতিদিনের মতো আজকেও সেম রিকোয়েস্ট করছি। আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি টেনে দেখবেন না। অনেকেই আছেন ভিডিও ১ মিনিটে দেখে তারপর বের হয়ে যান কমেন্ট করে। প্লিজ এই কাজটা করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমার তোয়ালেটার মধ্যে ঠিক সোফার কতটা ময়লা এসেছে। আমার বিশ্বাস এভাবে যদি আপনারা কয়েকদিন পর এই যে আমার মতো এরকম এই গদিওয়ালা সোফাগুলো ক্লিন করেন তাহলে আর বাহির থেকে লোক এনে টাকা খরচ করে এই সোফা পরিষ্কার করতে হবে না। এভাবেই আপনাদের সোফা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, নতুন থাকবে। এখন আমি এই সোফাগুলোর মধ্যে কোনো কুশন দিব না। ফ্যান ছেড়ে কিছুক্ষণ রেখে দেব। শুকানোর পরে আমি কুশনগুলো দিয়ে দেব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।